পতিত স্বৈরশাসক পলায়নরত শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং বিশ্ব আইন অনুযায়ী তার অপরাধের মাত্রা কতটুকু বিবেচিত হবে সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও ৪৫ দিন থেকে ৬০ দিন অর্থাৎ ৪ থেকে ৮ সপ্তাহ। The Awami League are compounding. A war crimes tribunal will now investigate Sheikh Hasina. She has been accused of mass murder of students during the anti-government protests held recently. আমি যখন আলোচনা করছি তখন এরই মধ্যে হয়তো ঢাকায় অবতরণ করেছে জাতিসংঘের গণহত্যা পর্যবেক্ষণকারী দল। গণহত্যা শব্দটি আমরা এই অর্থে ব্যবহার করছি যে ব্যাপক হারে হত্যা, কিন্তু জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা এটাকে ম্যাস কিলিং, গণহত্যা মানে ম্যাস কিলিং হিসেবেই আমরা গণহত্যা বলি, কিন্তু গণহত্যার আন্তর্জাতিক ডেফিনেশন হচ্ছে জেনোসাইড। শেখ হাসিনার বিরুদ্ধে জেনোসাইডের মামলা হবে না ম্যাস কিলিংয়ের মামলা হবে এবং হলেও তার শাস্তি কী পরিমাণ হবে সেই সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্য ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ তদন্ত কর্মকর্তারা, তদন্তকারী দল। এই আলোচনার মধ্য দিয়ে আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে সাম্প্রতিক ইতিহাসের বর্বরতম যে হত্যাকাণ্ড, যেটিকে জাতিসংঘ বলছে অন্তত ৬৫০ জন, যার মধ্যে ইউনিসেফ বলছে অন্তত ২৮ জন শিশু হত্যাকাণ্ডের ঘটনা একেবারে চাক্ষুষ তারা তথ্য প্রমাণ সহ হাজির করেছে। আর এই লিখিত সংখ্যার বাইরে যে সংখ্যা আমরা বলছি ১৫০০ থেকে ২০০০-এর মতো হবে সব তথ্য উপাত্ত এক জায়গায় করলে, কিন্তু জাতিসংঘ একটা যে ফিগার দিয়েছে ৬৫০ জন, সেই ৬৫০ জনের হত্যাকাণ্ডের পেছনে কি ইন্ধন রয়েছে, এখানে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যে জড়িত আছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, বিশ্ব পরিমণ্ডলের কোনো সন্দেহ নেই, কিন্তু কত মাত্রায় জড়িত আছে জাতিসংঘ বলছে যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অতিমাত্রায় বলপ্রয়োগ করেছেন এবং যেই সমস্ত অস্ত্র উইপন তারা ব্যবহার করেছেন এগুলো মানবকে হত্যা করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়, এমন না যে মানুষকে ডিসবার্স করা, বিক্ষিপ্ত করা অথবা তাদের প্রতিবাদকে কোনোভাবে ভয়ভীতি দেখিয়ে জনসমাবেশকে ডিসবার্স করার যে অস্ত্র সেগুলো না, একেবারে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি ব্যবহার করা হয়েছে, এমন তথ্যই দিচ্ছে জাতিসংঘের তদন্ত যে প্রতিবেদন। রিসেন্ট ভায়োলেন্স, UN team flies tomorrow to discuss probe framework. A team of UN experts to arrive in Dhaka tomorrow to set a framework, the fact-finding mission that is expected to prove the atrocities committed during to the unrest and topple the former Prime Minister Sheikh Hasina. এখানে তারা বলছে atrocities. Atrocitiesের শব্দ চয়ন যদি আপনি দেখেন, অ্যাট্রোসিটিস, ম্যাস কিলিং এবং জেনোসাইড তিনটি আলাদা বিষয়। জেনোসাইড বলা হয় যে এইটাকে বলা হয় যে দীর্ঘ সময় ধরে চলা এবং একটা গোষ্ঠীকে সিস্টেমেটিক্যালি আপরুট করার জন্য যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটিকে বলা হয় জেনোসাইড। ম্যাস কিলিং বলা হয় যে গণহারে হত্যাকাণ্ডের যে ঘটনা সংঘটিত হয় এটা দীর্ঘমেয়াদী সময় ধরে হয় না, কিছু সময় ধরে হয় এবং সেখানে যেই নামে হোক, আইনশৃঙ্খলার উন্নতি বলুন, দেশ শাসন বলুন আর প্রতিবাদ দমানো বলুন, সেটাকে বন্ধ করার জন্য যেই হত্যাকাণ্ড হয় সেটাকে ম্যাস কিলিং। আর অ্যাট্রোসিটিসটার এই দুটি জেনোসাইড এবং ম্যাস কিলিংয়ের নিম্ন স্তরে আমরা জায়গা দিই কিংবা বিশ্লেষকরা জায়গা দেয়। অ্যাট্রোসিটিস মানে হলো নির্যাতন এবং সেই নির্যাতনের মধ্যে হচ্ছে অমানবিক নির্যাতনের একটা পর্যায় এবং সেখানে হত্যাকাণ্ড থাকতে পারে, সেখানে অন্যান্য অপরাধ সংঘটিত হতে পারে। সব মিলিয়ে এটি যে মানবাধিকারের লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ সে বিষয়ে হয়তো আর কারো সন্দেহ নেই। এটাকে আমাদের বাংলা ভাষার কারণে সাংবাদিকরা গণহত্যা বলেছেন। এই গণহত্যা হচ্ছে মাস কিলিং, ইংরেজি এই কথারই অনুবাদ তারা বলেছেন, কিন্তু ইংরেজিতে গণহত্যার একটা বিধিবদ্ধ অনুবাদ আছে জেনোসাইড। এটাকে হয়তো ঠিক জেনোসাইড বলা যাবে না এই জন্য যে একই জনগোষ্ঠীর ভিতরের লোকরা সেই জনগোষ্ঠীর লোককে হত্যা করলে এটা মাস কিলিং হয়। ঔপনিবেশিক আমলের কথা বলি, 1919 সনে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে এপ্রিল মাসে ইংরেজরা যে খোলাগুলি মেশিন গান থেকে গুলি করে প্রায় 1250 মানুষকে মেরেছিলেন, যেটাকে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলি, ওটাকেও গণহত্যা বলে না। আমার মনে হয় কথাগুলো আমরা যদি আইনের দিকে দেখি তাহলে বলতে হবে যে এটা মানবতা বিরোধী অপরাধ
সংগঠিত হয়েছে এদেশে। 1971 যেটা হয়েছে এটা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কিন্তু গণহত্যা কথাটা মানুষের মুখে আসছে কেন? এর মানে হচ্ছে এটা গণহত্যার সামিল, গণহত্যার মতো। একটি টক শোতে আমি দেখেছিলাম, তিনি ভালো এটার ব্যাখ্যা দিয়েছেন যে এইটিকে আমরা ম্যাস কিলিংয়ের বলছি, কেননা এটি হচ্ছে গণহত্যার মতোই। গণহত্যার বাংলা অর্থ হিসেবে, ম্যাস কিলিংয়ের বাংলা হিসেবে আমরা বলছি গণহত্যা, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক আইনের পরিধি দেখেন তাহলে আপনি এটাকে জেনোসাইডে ফেলতে পারবেন কিনা সেটি একটা সুদূর প্রসারের বিষয়। বাংলাদেশে জাতিসংঘের যে তদন্তকারী কর্মকর্তা দল আসছে কিংবা এরই মধ্যে এসে পৌঁছেছে, তারা এটাকে জেনোসাইড হিসেবে তদন্ত করার জন্য আসছে না, তারা বরঞ্চ এটাকে ম্যাস কিলিং অথবা তাদের ভাষায় অ্যাট্রোসিটিসের তদন্ত হিসেবে এখানে সামনে এনে এসেছে। এখানে জাতিসংঘের তদন্ত দল যে আসছে, তারা কি এই হত্যাকাণ্ডের বিচার করবে কিংবা তারা কি নিজেরাই সিদ্ধান্ত দিবে? না, তারা সিদ্ধান্ত দিবে না। জাতিসংঘের তদন্ত দল আসছে মূলত একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে, যে এই হত্যাকাণ্ডের তো বিচার হতেই হবে, সেই হত্যাকাণ্ডের বিচারটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, সেটার একটা ফ্রেমওয়ার্কের সাজেশন দিবে। দেখুন, আমরা সবসময় চাই যে বিচার প্রক্রিয়াটা যেন স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের না হয়, এমন বিচার না যে এই বিচারের মধ্য দিয়ে আমাদের যে ক্রোধ, আমাদের যে দাবি, আমাদের যে প্রতিশোধের স্পৃহা, সেটি যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। বিচারটা হওয়া উচিত নিউট্রাল এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে, না হলে এই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। যেই প্রশ্ন উঠেছিল যুদ্ধাপরাধীদের বিচারের নামে গঠিত যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা যাদেরকে ফাঁসি দিয়েছেন, ধারণা করা হয় 2010 থেকে 2024 সাল পর্যন্ত, এটা ধারণা না, এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট। শেখ হাসিনা এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং অন্যান্য স্পেশাল ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের অন্তত 100 জন মানুষকে ফাঁসি দিয়েছেন। এর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী যেমন আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে জামাত ইসলামীর অনেক নেতা, আবার অন্যান্য সাধারণ মানুষও আছে, তাদেরকে স্পেশাল ট্রাইব্যুনাল এবং এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল এগুলোর মধ্য দিয়ে ফাঁসি দিয়েছেন, যেটি আন্তর্জাতিক বিশ্বে প্রচণ্ড সমালোচনার একটি বিষয়। তো এখন আমরা যদি একই পথ অনুসরণ যেন না করি, সেজন্য জাতিসংঘের এই তদন্ত দল আসছে ঢাকায় এসে তারা কি করবে, একটা কাঠামো তারা সাজেস্ট করবে যে কোন কাঠামোতে বিচার হবে, এবং এই কাঠামোটা বাংলাদেশ সরকার নিতে বাধ্য কিনা সেটি পরবর্তীতে আলোচনার বিষয়। কিন্তু তারা এসেই প্রথমে যেই কাজটা করবে, এই তদন্তের অংশ হিসেবে বাংলাদেশের সরকারের সাথে তারা একটা চুক্তি করবে, যে সেই চুক্তির আওতায় একটা ফ্রেমওয়ার্ক যেন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করতে পারে, সে বিষয়ে তারা নজরদারি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেটি প্রোভাইড করবে। কিন্তু বাংলাদেশের সরকার যদি এইগুলো না মেনে নিয়ে কেবল প্রতিহিংসার বশে কারোর বিচার করার জন্য এবং কাউকে সাজা দেওয়ার জন্য, একটা মনগড়া রায় দেওয়ার জন্য আদালত পরিচালনা করে, সেখান থেকে তারা পিছু হটবে এবং তখনই এটি নিয়ে প্রশ্ন উঠবে, তখনই এটি স্বচ্ছতা নিয়ে জনমনে নানান রকম আলোচনা হবে, বিশ্ব দরবারে এটি নিয়ে আলোচনা হবে, যেটা আমরা কেউ চাই না। সেজন্যই তারা বলছে যে দ্য এগ্রিমেন্ট অফ দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ইনভেস্টিগেশন উইল ইনক্লুড দ্য ইউএন এক্সপার্ট access to meet the people they want, obtain documents required for the investigation, and the government commitment not to harass witness, যারা এটাতে সাক্ষ্য দেবে তাদেরকে যেন গভর্নমেন্ট হ্যারাস না করে, সেটারও বিষয় থাকবে এখানে। এখন এইটার এরা আবার বলছে যে they will take victims, review videos, rights of violation, talk to the government officials, witness and whoever they needed. তারা বলছে the report will put forward recommendations for the government in the prosecution process. If the government wants even support for prosecution, including in capacity and technical expertise, evidence, even observations, it can extend the support. This will depend on the desire of the government, the official said. অর্থাৎ বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ নিতে চাইবে, বাংলাদেশ সরকার কী ধরনের সাপোর্ট চাইবে, সেটি তার উপর নির্ভর করছে যে এই তদন্ত প্রক্রিয়াটা কিভাবে চলবে। আমি কেন বিষয়টা স্পর্শকাতর এই জন্যই একটু আলোচনা করছি, এই কারণে যে দেখুন, বাংলাদেশের ইতিহাসের এই সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ড এমন একটা ভাবে সংগঠিত হয়েছে, আমাদের এর আগে যত এই ধরনের বড় কিলিং হয়েছে বাংলার মাটিতে, সেই কিলিংগুলা আমাদের নিজস্ব সরকার করেনি, একটা হস্টাইল গভর্নমেন্ট অর্থাৎ শত্রু সরকার করেছে। যেমন 71-এ যেই
আমাদের কিলিং হয়েছে, মাস কিলিং, গণহত্যা হয়েছে, সেটি কি বাংলার ভূখণ্ডের মানুষ করেছে? না, তারা ছিল বৈরী শক্তি, পাকিস্তান। যদিও সেই সময় আমরা অখণ্ড ভূমি ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, কিন্তু এই দেশের যারা শাসন ছিল তারা তো আমাদের রক্তের ভাই বোন ছিল না, তারা একটা ভিন্ন জাতিগোষ্ঠী ছিল। সেই ভিন্ন জাতিগোষ্ঠী কর্তৃক আমাদের উপরে এই অত্যাচার হয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম আমরা দেখলাম যে আমাদেরই যারা শাসক, যারা আমাদের মতো রক্তবংশের, গায়ের রং যাদের আমাদের মতোই, একই রক্ত, একই ভাষা, একই আমাদের কি পথ চলা, তারা আমাদের ওপর এ ধরনের একটা জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। সুতরাং এর বিচার হতে হবে এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে নির্ধারিত হবে পলায়নরত কিংবা ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ভাগ্য কোথায় যাবে। Her stay in Delhi, in India, the question comes that since there are so many cases, there could be, again some speculating, I am not the person right to answer this. If there is a request from there, we have to ask for her, return to Bangladesh. আমি এর আগে বলেছি, আবার বলছি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যদি অবনতির কোথাও কোনো বিষয় থেকে থাকে, অন্য কিছু না, আমি মনে করি যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য ভারত সহযোগিতা করবে। যদি না করে, সেখান থেকেই মূলত আমাদের সম্পর্কের চিড় ধরবে, যেই চিড় এরই মধ্যে নানানভাবে ধরেছে। এবং এই যে চিড় ধরছে, সেই চিড়ের পেছনে অনেক রকম গুজব আছে, অনেক রকম ইন্ধন আছে, অনেক রকম উত্তেজনা আছে, যেগুলা অনেকটা পপুলিস্ট মুভমেন্ট থেকে তৈরি হচ্ছে, যার অনেকখানি ভারত করাচ্ছে বলে আমারও মনে হয়। কেননা ভারত বিরোধিতা বাংলাদেশে যত বেশি তুঙ্গে হবে, তত বেশি আওয়ামী লীগের প্রতি নির্ভরতা ভারতের, এবং আওয়ামী লীগেরও ভারতকে বোঝানোর সক্ষমতা যে দেখো, আমরা যদি বাংলাদেশে না থাকি তাহলে তোমাদের বন্ধু বলতে আর কেউ নেই, সেই ধারণাটা এস্টাবলিশ করার একটা সংঘবদ্ধ প্রচারণা বলে আমার মনে হয়। আমি এটি বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত বলছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হওয়ার যদি কোনো একক কারণ থেকে থাকে, সেটি হলো শেখ হাসিনাকে ভারত যদি পুষে রাখে, বাংলাদেশের কাছে হস্তান্তর না করে। আমি একটি বক্তব্য দেখছিলাম পররাষ্ট্র উপদেষ্টার, তিনি বলছেন যে আমাদের কাছে সামগ্রিকভাবে যখন উত্তর আসবে, দাবি দেওয়া আসবে, এবং যখন জাতিসংঘ তদন্ত রিপোর্ট এগুলোর প্রতিবেদন আমরা স্পষ্ট হওয়া যে আমাদের শেখ হাসিনাকে এই বিচার প্রক্রিয়ায় তাকে আমাদের লাগবে, তখন আমরা ভারতকে চিঠি দিব। যদি না দেয়, তখন আমাদের যেসব পন্থা আছে সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। এখন আমি আলোচনাটা শেষ করব যে এর মধ্য দিয়ে কি তাহলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে এবং আওয়ামী লীগের ভাগ্য আসলে কোথায় যেয়ে দাঁড়াবে, সেটি একটি বিস্তর আলোচনা।